যুগ এবং সেন যুগ সম্পর্কে জানলাম এবং একই সাথে দেখলাম কিভাবে বাংলায় বৌদ্ধ এবং হিন্দু রাজাদের শাসন শেষ হয়ে যায়। মুসলমান শাসন বাংলার ইতিহাসে সবচেয়ে কঠিন অধ্যায়। এটা বুঝতে এবং বুঝাতে দুটোতেই বেগ পেতে হয়। তার কারণ কি, এ সময়ে ইতিহাস একদিক থেকে যায়নি, দুদিক থেকে সিমিলটেনিয়াসলি ইতিহাসটি যাওয়া শুরু করে। ব্যাপারটি কিরকম আমরা জানলাম যে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়ার সিংহাসনটি দখল করে নেন। তার মানে যদি প্রশ্ন আসে বাংলার প্রথম মুসলমান শাসক কে ছিলেন, উত্তর কিন্তু এক কথায় হবে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। কিন্তু ভারতবর্ষের জন্য উত্তরটা কিন্তু সেম না। যদি কখনো প্রশ্ন আসে ভারতবর্ষে আসা প্রথম মুসলমান শাসক কে, তাহলে কিন্তু আর খলজি হবে না, সেক্ষেত্রে হবে ভারতবর্ষে আসা প্রথম মুসলমান শাসক মুহাম্মদ বিন কাসিম। তিনি ভারতবর্ষে 1712 সালে যুদ্ধ করে সিন্ধুটি দখল করে নেন। সিন্ধু জায়গা যেটা ছিল বর্তমানে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তানের একটা অংশ পর্যন্ত এসে সিন্ধু অঞ্চল, সেটাকে দখল করে নেন সর্বপ্রথম মুহাম্মদ বিন কাসিম 1712 সালে। তাহলে উত্তর হবে আমাদের ভারতবর্ষে আসা প্রথম মুসলমান শাসক হচ্ছে মুহাম্মদ বিন কাসিম। কিন্তু তিনি কিন্তু ভারতবর্ষের দখল করে নিতে পারেননি বা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। তিনি ভারতবর্ষে আসা প্রথম মুসলমান শাসক, বাট ভারতবর্ষের প্রথম মুসলমান শাসক না। পার্থক্যটা এখানে। কেননা মুহাম্মদ বিন কাসিম শুধুমাত্র সিন্ধু দখল করেছিলেন। এরপরে সুলতান মাহমুদ, তিনি ছিলেন গজনি থেকে আসা, তিনিও ভারতবর্ষে 17 বার আক্রমণ করেন কিন্তু পুরো ভারতবর্ষের দখলটা নিতে পারেননি। কাজে এই দুইজনের কেউই কিন্তু পুরো ভারতবর্ষের শাসক ছিলেন না। ভারতবর্ষের শাসনের গোড়াপত্তন শুরু করেন মুহাম্মদ ঘুরি। মুহাম্মদ ঘুরি 1192 সালে 2টা যুদ্ধে অবতীর্ণ হন। সেই সময় হচ্ছে সেটাকে বলা হয় তরাইনের যুদ্ধ। তরাইন ভারতবর্ষে একটা জায়গার নাম ছিল। সেই তরাইনের শাসক ছিলেন হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান ছিল হচ্ছে তরাইনের শাসক। তার সাথে প্রথম যুদ্ধ করেন হচ্ছে মুহাম্মদ ঘুরি 1192 সালে। সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, মুহাম্মদ ঘুরি হেরে যায়। মুহাম্মদ ঘুরি থেমে থাকেনি, সে আবারও যুদ্ধ করে পৃথ্বীরাজ চৌহানের সাথে এবং পরবর্তীতে তিনি জয়যুক্ত হন, যার ফলে পৃথ্বীরাজ চৌহানের যে শাসন সেটা ভেঙে পড়ে এবং মুহাম্মদ ঘুরি সেই জায়গাটা দখল করে ফেলে। কিন্তু মুহাম্মদ ঘুরিও কিন্তু ভারতবর্ষটা পুরোপুরিভাবে দখল করতে পারেননি। এই মুহাম্মদ ঘুরি একজন কৃতদাস ছিলেন। তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। যখন ভারতবর্ষ থেকে, আমাদের বাংলা থেকে এই সেন বংশ বিতাড়িত হয়ে যায়, সেই সময়টাতেই যখন একদিকে বাংলার দখল নিয়ে নিয়েছে খলজি বংশ, সেই সময়ে দিল্লি শাসনভারটা পুরোপুরিভাবে নিয়ে নেন হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। ওই সময় কিন্তু ভারতবর্ষ আর বাংলা আবারও মার্জ হয়ে যায়, যার ফলে দিল্লি থেকে কেন্দ্রীয়ভাবে বাংলাকে শাসন করা শুরু হয় এবং সেই কারণে পুরো ভারতবর্ষের প্রথম মুসলমান শাসক হিসেবে আখ্যায়িত করা হয়েছে কুতুবউদ্দিন আইবেককে। কেননা তিনি প্রথম যিনি কিনা একত্রে পুরো ভারতবর্ষকে শাসন করেছিলেন। তাহলে এনার সাথে মুহাম্মদ বিন কাসিমের পার্থক্যটা প্রশ্নে কিভাবে আসবে? প্রশ্নে একটা শব্দ দিয়ে দুটাকে আলাদা করা সম্ভব। ভারতবর্ষে আসা প্রথম মুসলমান শাসক কে? মুহাম্মদ বিন কাসিম। কেননা তিনি ভারতবর্ষে এসেছিলেন ধর্মপ্রচারের জন্য, সিন্ধু দখল করেছিলেন কিন্তু পুরো ভারতবর্ষ জয় করতে পারেননি। এর পরবর্তীতে সুলতান মাহমুদ, মুহাম্মদ ঘুরি কেউই পুরোপুরিভাবে দখল করতে না পারলেও মুহাম্মদ ঘুরির নির্দেশে, মুহাম্মদ ঘুরির পরবর্তীতে যে দাস বংশ প্রচলিত হয়, সেই দাস বংশ প্রতিষ্ঠা করেন দিল্লি সালতানাত হিসেবে কুতুবউদ্দিন আইবেক। এজন্য তাকে বলা হয় ভারতবর্ষের প্রথম মুসলমান শাসক। এখানে কিন্তু ভারতবর্ষে আসা থাকবে না, ভারতবর্ষের প্রথম মুসলমান শাসক হবেন কে? কুতুবউদ্দিন আইবেক। তিনি ছিলেন হচ্ছে এই দাস বংশের প্রতিষ্ঠাতা। তার বংশটাকে বলা হয় দাস বংশ। তাহলে শুরু হয়ে গেল দিল্লি কেন্দ্রিক শাসন ব্যবস্থা। তো দিল্লিতে কুতুবউদ্দিন আইবেক ক্ষমতায় ছিলেন, তাকে বলা হতো হচ্ছে লাখ বক্স। লাখ বক্স ছিল হচ্ছে তার উপাধি। লাখ বক্স শব্দটা এসেছে তার দানশীলতার জন্য। তিনি প্রচুর দান খয়রাত করতেন মানুষকে, যার জন্য জনগণ তার উপাধি দিয়েছিলেন হচ্ছে লাখ বক্স। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার জামাতা বা মেয়ের জামাই, তাকে বলা হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ কিন্তু ভারতবর্ষের জন্য অনেক কাজ করে গিয়েছেন। তিনি ভারতবর্ষের জন্য প্রথম মুদ্রা ব্যবস্থা চালু করেন এবং একই বিভিন্ন সরকার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দেন হচ্ছেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের পরবর্তীতে ভারতবর্ষে এক যুগান্তকারী ঘটনা ঘটে, যেটা নিঃসন্দেহে বলা যায় ভারতবর্ষের সবচেয়ে চমকপ্রদ ঘটনা। ইলতুৎমিশের মেয়ে ছিল হচ্ছে রাজিয়া। সে ইলতুৎমিশের মৃত্যুর পরে সিংহাসনে বসেন এবং একই সাথে এই রাজিয়া হচ্ছে ভারতবর্ষের প্রথম মুসলমান শাসক বা প্রথম শাসক যে কিনা একজন নারী। তাহলে ভারতবর্ষের প্রথম নারী শাসককে এক কথায় হবে হচ্ছে সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া কে ছিলেন? এই দাস বংশের ইলতুৎমিশের মেয়ে রাজিয়া ছিলেন হচ্ছে এই সুলতানা রাজিয়া, যে কিনা প্রথম নারী হিসেবে ভারতের সিংহাসনে বসেন। তো এখানে ঝামেলাটা কোথায়? দিল্লি কেন্দ্রিক শাসন ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আপনারা বলতে পারেন বাংলায় তো ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি আছে, খলজি বংশ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, তাহলে দিল্লি কিভাবে বাংলাকে শাসন করছে? বাংলা তো আলাদাভাবে শাসিত হওয়ার কথা। কিন্তু না, সেই সময় লোদি বংশ ছিল হচ্ছে এই দিল্লি থেকে নিয়ন্ত্রিত।
অর্থাৎ এই দাস বংশ বাংলায় অবস্থিত যত শাসক ছিল, ভারতবর্ষে যত শাসক ছিল তাদেরকে মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ করে রেখেছিল, যার ফলে বাংলা কিন্তু তখন আলাদাভাবে শাসিত হতো না। দাস বংশের পরবর্তীতে আসে খিলজি বংশ, তারপর আসে তুঘলক বংশ, এবং তারপর আসে হচ্ছে লোদি বংশ। একের পর এক বিভিন্ন বংশ এই দিল্লি সালতানাতটাকে চালিয়ে যাওয়া শুরু করে, কিন্তু মাঝখান থেকে বাংলা কিন্তু আবার আলাদা হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, যার ফলে 1332 সালে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় প্রথমবারের মতো স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। সেটা কিভাবে? সুলতানা রাজিয়ার পরবর্তী সময়ে এই যে দাস বংশ ছিল সেখানকার আরেকজন ক্ষমতায় আসেন, তাকে বলা হচ্ছে বাহরাম খান। সেই বাহরাম খানের একজন সাহচর্য ছিলেন হচ্ছে, নাম ছিল ফকরা। এই ফকরা পরবর্তীতে নাম ধারণ করেন হচ্ছে এই ফখরুদ্দিন মুবারক শাহ, এবং তার কাছ থেকে বাংলার যে দখল, বাংলার যে কর্তৃত্ব, ওটাকে ছিনিয়ে নিয়ে বাংলায় আলাদা স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে দিল্লি সালতানাত। সেই দিল্লি সালতানাত থেকে আলাদা হয়ে বাংলায় প্রতিষ্ঠিত হলো হচ্ছে বাংলায় স্বাধীন সালতানাত, যেটা সূচনা করেন কে? এই ফখরুদ্দিন মুবারক শাহ। তিনি সোনারগাঁকে কেন্দ্র করে বাংলায় মুসলিম সালতানাত শুরু করেন, কিন্তু তিনি বেশি দিন বাঁচতে পারেননি এবং পুরো বাংলাটাও দখলদারিত্ব মুক্ত করতে পারেননি দিল্লি সালতানাত থেকে। সেই কাজটা কে করেন? সেই কাজটা করেন পরবর্তীতে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহকে এই জন্য বলা হয় বাংলার স্বাধীন সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, কিন্তু ফখরুদ্দিন মুবারক শাহ প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা পায়, আর প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা পায় হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে এইদিকে প্রতিষ্ঠিত হয়ে গেল হচ্ছে বাংলা সালতানাত, ওইদিকে তো আগে থেকেই ছিল হচ্ছে দিল্লি সালতানাত, দুটো পাশাপাশি একসাথে চলতে থাকা শুরু করলো। তো এইখানে যখন লোদি বংশ ক্ষমতায় আসলো আর ওইদিকে সালতানাত বংশ প্রায় শেষ হতে থাকা শুরু করলো, দুই দিকেই ভাঙ্গনটা একসাথে ধরা শুরু করলো। কেননা আমরা দুইজন বিখ্যাত ব্যক্তির নাম শুনেছি, এক হচ্ছে তৈমুর লং আর এক হচ্ছে চেঙ্গিস খান। এই যে তৈমুর লং আর চেঙ্গিস খানের যে দুইজন মানুষ, এনাদের উত্তরাধিকার ছিলেন বা বংশের আরেকজন মানুষ ছিলেন, তার নাম হচ্ছে বাবর। এই বাবর যখন লোদি বংশের সর্বশেষ রাজা ছিলেন ইব্রাহিম লোদি, সেই সময় ভারতবর্ষকে আক্রমণ করে বসেন, আর ওই দিক থেকেও বাংলার স্বাধীন সালতানাত ভঙ্গন ধরা শুরু করেছিল। কেন? তৈমুর লং বাংলাকে আক্রমণ করে গিয়াসুদ্দিন আজম শাহর যত সম্পদ ছিল, যত রাজকোষাগারে যত অর্থ ছিল, সবকিছু লুট করে নিয়ে তিনি চলে যান। বাংলা সালতানাতের দিক থেকে জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। আর দিল্লি সালতানাতে ইব্রাহিম লোদি যখন ক্ষমতায় ছিল, তখন হরিয়ানা প্রদেশের পানিপথ নামের একটা গ্রামে যুদ্ধ হয়, যেটা আমরা অনেকবার শুনেছি, পানিপথের যুদ্ধ। পানিপথ মনে হয় আমাদের নদীর উপর দিয়ে যুদ্ধ হয়েছিল, এটাই হচ্ছে পানিপথের যুদ্ধ। আসলে সেটা না, ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথ হচ্ছে একটা গ্রামের নাম। সেই গ্রামে ইব্রাহিম লোদির সাথে প্রথমবারের মতো যুদ্ধ হয় হচ্ছে সম্রাট বাবরের, এবং ইব্রাহিম লোদিকে তিনি পরাজিত করেন এবং দিল্লির শাসনভারটা তিনি পুরোপুরিভাবে দখল করে নেন। তো পানিপথে মোট 3বার যুদ্ধ হয় আমরা জানি। প্রথম যুদ্ধটা হয় কার কার? ইব্রাহিম লোদি বনাম বাবরের, এবং যুদ্ধের ফলাফল কি? ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং সেই সাথে দিল্লি কেন্দ্রিক যে সালতানাত সেটা ভেঙে পড়ে পুরোপুরিভাবে। দাস বংশ চলে গিয়েছে, খিলজি বংশ চলে গিয়েছে, তুঘলক বংশ চলে গিয়েছে। লোদি বংশের শেষ রাজা ছিলেন ইব্রাহিম লোদি, তাকেও তিনি পরাজিত করে দিল্লি সালতানাত শেষ করে দেন এবং দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তো মুসলিম শাসনের আরেকটা পার্ট শুরু হয় দিল্লি সালতানাতের পরবর্তী সময়ে, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। তাহলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে এই বাবর। আর ওই দিক থেকে আমাদের যে বাংলা সালতানাত সেটাও ভেঙে পড়ে এবং একই সাথে পুরো ভারতবর্ষ আবার কেন্দ্রীয়ভাবে দিল্লি থেকে শাসিত হওয়া শুরু করে। কোন বংশের মধ্য দিয়ে? সেটা হচ্ছে এই মুঘল বংশের মধ্য দিয়ে। বাংলার তথা ভারতবর্ষের মুসলিম যুগের নতুন অধ্যায় শুরু হয়ে গেল মুঘল সাম্রাজ্য। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে সম্রাট বাবর। সম্রাট বাবর যখন ক্ষমতায় আসলেন, তারপর সম্রাট বাবর এই ভারতবর্ষের জন্য অনেক ভালো কাজ করে গিয়েছেন। তিনি এক কথায় অনেক ভালো মানুষ ছিলেন হিসেবেই ইতিহাস আমাদের সাক্ষ্য প্রমাণ দেয়। বর্তমানে ক্লাস 8 বা 9-এর বইও সম্রাট বাবরের যে মহত্ব সেটা নিয়ে একটা কবিতা যুক্ত করা হয়েছে, সেটাকে কবিতার নাম দেওয়া হয়েছে হচ্ছে বাবরের মহত্ব। যে কবিতা কাহিনী যদি সংক্ষেপে বলি, বাবরের মহত্বটা কিছু অংশে বোঝা যাবে। একটু আগে আমরা শুনেছি ইব্রাহিম লোদিকে পরাজিত করে সম্রাট বাবর কিন্তু দিল্লির সিংহাসনে বসেন। তো সম্রাট বাবরের বৈশিষ্ট্য এমন ছিল, তিনি রাজ্যের মানুষের দুঃখ কষ্টের কথা খুঁজে বের করতেন রাতে ছদ্মবেশ ধারণ করে। দেখতেন মানুষের কোনো দুঃখ কষ্ট আছে কিনা, সেটা গোপনে তিনি খুঁজে বের করতেন। তো একদিন সম্রাট বাবর তার রাজ্যের দুঃখ কষ্ট খুঁজে বের করার জন্য ছদ্মবেশে রাস্তায় বের হলেন। হঠাৎ করে রাস্তায় একটা হাতি চলে আসলো। ওই হাতিকে দেখে সব মানুষ দুই দিকে ছড়িয়ে পড়লো, কিন্তু একটা ছোট বাচ্চা সামনে পড়েছিল হাতিটার সামনে। যে কোনো সময় বাচ্চাটা হাতিতে পদদলিত হয়ে মারা যেতে পারে। তো সম্রাট বাবর নিজের জীবনের ভয় নিয়ে হাতিটার সামনে থেকে বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আসে। কেউ কিন্তু এগিয়ে যায় না, তার কারণ বাচ্চাটা ছিল একটা মেথরের ছেলে, ছোট বাচ্চা। সেই জন্য সবাই মনে করছে একটা মেথরের ছেলেকে বাঁচাতে যেয়ে তো নিজের সোশ্যাল স্ট্যাটাসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সম্রাট বাবর এই কাজ করার পরে সবাই বলছে, কি তুমি কি করলে, একটা মেথরের ছেলেকে বাঁচালে, এটা করার কি দরকার ছিল?
তখন সম্রাট বাবর তার ছদ্মবেশটা খুলে ফেলে এবং সবাই অবাক হয়ে যায় যে সম্রাট বাবর এই কাজটি করলেন। তো সেই সময় আবার কি ঘটনা ঘটে, ইব্রাহিম লোদির যে ছেলে তার বাবাকে মেরে ফেলার প্রতিশোধ নেওয়ার জন্য দিল্লিতে তার যে আলখেল্লার ভিতরে একটা তরবারি নিয়ে সম্রাট বাবরকে মারার জন্য চলে আসে। সে ওই সময় ঘটনাটা নিজের চোখে দেখে এবং ঘটনাটা দেখে অবাক হয়ে যায় যে সম্রাট বাবর একটা ভালো মানুষ। তো তারপরে সে আর হত্যা করতে পারে না, সম্রাট বাবরের কাছে সে আত্মসমর্পণ করে বলে এই যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু আমি আপনার সামনে অস্ত্র সমর্পণ করছি, আমাকে মাফ করে দিবেন, আমি আপনাকে হত্যা করব না। তো সম্রাট বাবরও তার প্রতি খুশি হয় এবং ইব্রাহিম লোদি যে ছেলে পরবর্তীতে তাকে সম্রাট বাবর তার সেনাপতি হিসেবে নিযুক্ত করেন। তো সম্রাট বাবরের এরকম অনেক মুহূর্ত আছে, তিনি অনেক ভালো কাজ করেছেন, এটা ইতিহাস আমাদেরকে বলে। তো সম্রাট বাবরের মৃত্যুর পর ক্ষমতায় আসে তার ছেলে হুমায়ুন। হুমায়ুন ক্ষমতায় আসার পর মুঘল বংশ কিন্তু আবার ভাঙন হওয়া শুরু করে। তো হুমায়ুনের সময় তার একজন সহচর্য ছিলেন, নাম ছিল শেরশাহ। এই শেরশাহ হুমায়ুনের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে একসময় হুমায়ুনকে পরাজিত করে এবং এই দিল্লি শাসনভারটা নিয়ে নেয়। কাজেই মুঘল সাম্রাজ্য যদি কখনো ভেঙে যায় তাহলে এই জায়গাটা দেখাতে হবে। এই জায়গায় মুঘল সাম্রাজ্যের ভাঙনটা ধরে। এই জায়গায় ক্ষমতায় আসে হচ্ছে সুর বংশ, সেই বংশটাকে বলা হয় সুর বংশ। শেরশাহ ক্ষমতায় আসেন, বেশ কিছু শাসক বিভিন্ন সময় শাসন করেন সুর বংশের হয়ে। কিন্তু হুমায়ুন তো বসে থাকার মানুষ না, সেও দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর আবার এই সুর বংশের সাথে যুদ্ধ করে এবং যুদ্ধে তাদেরকে পরাজিত করে মুঘল বংশকে আবার পুনর্প্রতিষ্ঠিত করে। তার ফলে দেখা যায় মুঘল সাম্রাজ্য চলাকালীন সময়ে বাবর হুমায়ুনের মাঝখানে আরেকটা বংশ ঢুকে পড়ে, তাদেরকে আবার হুমায়ুনই পরাজিত করে হুমায়ুন আবার মুঘল সাম্রাজ্যকে পুনর্প্রতিষ্ঠিত করে। তো হুমায়ুনের মৃত্যুটা ঘটে খুব অস্বাভাবিকভাবে, কেউ যুদ্ধ করে হারায় না বা স্বাভাবিক মৃত্যু ঘটে না। তিনি তার যে গ্রন্থাগারের যে সিঁড়ি ছিল সেই সিঁড়িতে নামার সময় পা পিছলে পড়ে যেয়ে তার মৃত্যুবরণ হয়। তো তারপরে ক্ষমতায় আসে খুবই কম বয়সে আকবর। আকবর তার কাজের জন্য একই সাথে অনেক সমালোচিত এবং আলোচিত। তার কারণ কি, তিনি জীবনে বেশ কিছু কাজ করেছেন, তার মধ্যে একটা, তিনি বাংলা নববর্ষ চালু করেছেন। তিনি আরবি সালের সাথে গণনা হিসাব করে সর্বপ্রথম বাংলা সাল বা বাংলা নববর্ষের যে প্রচলন সেটা আকবরের সময় থেকেই শুরু হয়। পাশাপাশি আকবর নিজে একটা ধর্ম প্রচলন করা শুরু করেন, সেই ধর্মটার নাম ছিল দিন ই ইলাহি। এখন অনেকেই বলে ভাইয়া সম্রাট আকবর কি মুসলমান ছিলেন না? হ্যাঁ, মুসলমান ছিলেন, কিন্তু তিনি যদি প্রকৃত মুসলমান থাকতেন তাহলে কিন্তু তিনি নতুন করে একটা ধর্ম প্রচলন করতেন না। সে সম্পূর্ণভাবে নিজের ধর্মের বিশ্বাসী ছিলেন, কিন্তু তার ধর্মের অনুসারী খুব বেশি ছিল না। খুব সম্ভবত 13 থেকে 17 জন ছিলেন তার ধর্মের অনুসারী। তো দিন ইলাহি ধর্মের প্রবর্তককে উত্তর হবে সম্রাট আকবর। তো সম্রাট আকবর মারা যাওয়ার পর ক্ষমতায় আসে তার ছেলে জাহাঙ্গীর। এই যে সাইকেলটা আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু বাবা ছেলে সম্পর্ক। বাবরের পর হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে কিন্তু জাহাঙ্গীর। জাহাঙ্গীর ক্ষমতায় আসার পরে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যে ঘটনার সূচনাটা ঘটে আকবরের সময়। আকবর যখন ক্ষমতায় ছিল 1600 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1600 সালে, ইংরেজি 1600 সালে ইংরেজরা সর্বপ্রথম বাণিজ্য করার জন্য ভারতবর্ষে এন্ট্রি করে। অ্যান্ড তাদের যে কোম্পানি, সেই কোম্পানি প্রতিষ্ঠার জন্য যাবতীয় পরিকল্পনা এবং যত প্রসেস সেটা আকবরের সময় থেকেই শুরু হয়। এরপর যখন জাহাঙ্গীর ক্ষমতায় আসে তখন ইংরেজরা সর্বপ্রথম ভারতবর্ষে বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে ইংরেজরা কিভাবে আসা শুরু করলো সেটা কিন্তু আমরা ধীরে ধীরে জানতে পারছি। আকবরের সময় তারা প্রথম ইনফ্লুয়েন্স ঘটে আকবরের সময়, পরবর্তীতে জাহাঙ্গীরের সময় তারা বাণিজ্য কুঠি স্থাপন করে। তো জাহাঙ্গীরের পরে ক্ষমতায় আসে তার ছেলে শাহজাহান। তাকে বলা হচ্ছে নির্মাণের সম্রাট, অর্থাৎ তিনি বিভিন্ন কিছু নির্মাণ করেছেন। তো শাহজাহানের সম্পর্কে কিছু কথা না বললেই নয়, কেননা এক বাক্যে আমরা জানি তাজমহলের নির্মাতাকে শাহজাহান। তো শাহজাহান কেন নির্মাণ করেছেন, তো নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করা যাক। আমি যখন তাজমহল পরিদর্শনে গিয়েছিলাম সেখানকার লোকাল গাইডের তথ্য মতে, মানে লোকাল মানুষ কি বিশ্বাস করে শাহজাহান সম্পর্কে সেটা আলোচনা করা যায়। শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য নির্মাণ করেছিলেন তাজমহল। কেন নির্মাণ করেছিলেন? বেশিরভাগ মনে করে তার স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি তাজমহলটা নির্মাণ করেছেন, কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান এটাও মনে করে শাহজাহান অনেক অত্যাচারী ছিল, মমতাজকে অনেক পরিমাণে নির্যাতন করত, সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি তাজমহলটা নির্মাণ করেছেন, যাতে মানুষ বলে যে শাহজাহান অনেক ভালো একটা মানুষ, তার স্ত্রীর জন্য তিনি এটা নির্মাণ করেছেন। তো খুব ভালো কথা, তাজমহল তিনি নির্মাণ করেছিলেন শ্বেত মার্বেল পাথর দিয়ে। শ্বেত মার্বেল পাথর অনেক এক্সপেন্সিভ। শাহজাহানের কিন্তু 4 ছেলে ছিল, তার মধ্যে একজন ছিল শাহ সুজা, আরেকজন ছিলেন আওরঙ্গজেব। তো তাজমহল নির্মাণ করার সময় তারা বাধা দিয়েছিল যে তাজমহল নির্মাণ করলে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে নির্মাণ করতে হবে, জনগণের টাকা, এত খরচ করে তাজমহল নির্মাণ করার কোনো দরকার নেই। কিন্তু তাদের কথা না শুনেই তিনি তাজমহল নির্মাণ করেছেন। তো আমরা এই তাজমহলের অবস্থান কোথায়? আগ্রাতে ঢুকলে তাজমহল পাওয়ার আগে আমরা দেখতে পাবো আগ্রা ফোর্ট। সেই আগ্রা ফোর্টে কিন্তু বসে তারা সবাই শাসন কার্য পরিচালনা করতেন এবং প্রাইমারিলি তারা ওখানেই বসবাস করতেন। আগ্রা ফোর্টের একদম শেষ মাথায় সম্রাট শাহজাহানের 2 মেয়ে ছিল, 2 মেয়ের জন্য 2টা মিনার নির্মাণ করা ছিল। মিনারের নিচে 2টো বেডরুম ছিল,
বেডরুম দুটো এ টু জেড সেম টু সেম দুইটা মেয়ের জন্য, কেননা দুইটা মেয়েকে তিনি অনেক ভালোবাসতেন। তো শাহজাহান তাজমহল নির্মাণ করার পর এক সময় প্রস্তাব করলেন তার দুই ছেলের কাছে, আমি আমার স্ত্রীর জন্য তাজমহল নির্মাণ করেছি, এবার দুই মেয়ের জন্য আরো দুটা মহল নির্মাণ করব, এবার আর শ্বেত মার্বেল পাথর দিয়ে না, এবার ব্ল্যাক মার্বেল পাথর দিয়ে নির্মাণ করব, যেটা আরো বেশি এক্সপেন্সিভ ছিল। খুব স্বভাবতই আওরঙ্গজেব কিংবা তার আরেক ছেলে শাহ সুজা সেটাতে রাজি হবে না। তো রাজি হবে না এই জন্য বাবাকে বারবার না করতে থাকে, কিন্তু শাহজাহান সেটা না মেনে সে নির্মাণের পরিকল্পনা শুরু করে। এজন্য আওরঙ্গজেব বাধ্য হয়ে তাকে কি করে, তার পাশে আরেকটা মিনার ছিল, সেখানে একটা পারিবারিক কারাগার বানিয়ে সেখানে বন্দি করে ফেলে হচ্ছে সম্রাট শাহজাহানকে। সম্রাট শাহজাহান ওখানেই বন্দি হয়েছিল। এখন সম্রাট শাহজাহান আর কি করবে, বয়স হয়ে গিয়েছে। আওরঙ্গজেবকে জাস্ট একটা অনুরোধ করে, তাকে যাতে নামাজ পড়ার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়। তো ওই কারাগার থেকে একটা সুড়ঙ্গ করে একটা মসজিদ বানিয়ে দেওয়া হয় এবং সেখানে শাহজাহান নামাজ পড়তো এবং সারাদিন তার কারাগারে যেয়ে বসে থাকতো। অ্যান্ড তার কারাগারের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সে যে রুমে বন্দি থাকতো সেখানে ছোট্ট এতটুকু একটা জানালা ছিল, ওই জানালা দিয়ে তাজমহল স্পষ্ট দেখা যেত। তিনি সারাদিন তাজমহল দেখতেন আর কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার চোখের অবস্থা খুব দুর্বল হয়ে যায়। তো ওই সময় এই ধরে নেওয়া হোক এটা হচ্ছে তাজমহল, সে আর পরিষ্কারভাবে এটা হচ্ছে তার জানালা, তার রুম থেকে যেটা থেকে তাজমহল দেখা যায়। একসময় সে চোখ এত দুর্বল হয়ে যায় যে তাজমহলটা আর পরিষ্কার দেখতে পারতো না। তো তিনি তার যে দুটো মেয়ে ছিল, দুটো মেয়েকে অনেকে ভালোবাসতেন। তার বড় মেয়ে তার এই সমস্যা দূর করার জন্য এখানে একটা ডায়মন্ড বসিয়ে দিয়ে যায়, একটা হীরা বসিয়ে দিয়ে যায়, যার রিফ্লেকশনে সে যাতে দেখতে পারে তাজমহলটা। তো যাই হোক, দীর্ঘদিন এখানে থাকার ফলে একসময় সে দুর্বল হয়ে শাহজাহান এখানে মৃত্যুবরণ ঘটে শাহজাহানের। তো অনেকে দোষ দেয় আওরঙ্গজেব নাকি তার বাবাকে হত্যা করেছে, আসলে হত্যা করেনি। তার শাস্তি যেটা ছিল সেই শাস্তির মধ্যে তার মৃত্যুটা স্বাভাবিকভাবে ছিল। হয়তো তাকে বন্দি করার ডিসিশনটা নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক হতে পারে, কিন্তু সরাসরিভাবে হত্যা আওরঙ্গজেব তাকে করেনি। তো এটার কথায় পরে আসছি, আওরঙ্গজেবে চলে যাওয়া যাক। শাহজাহানের পর যখন তার ছেলে আওরঙ্গজেব ক্ষমতায় আসে, তখন থেকেই মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে পতন হওয়া শুরু করে। যদি মানে ইন্টারেস্টিংলি তাকে বলা হতো হচ্ছে জিন্দা পীর, তার উপাধি ছিল হচ্ছে জিন্দা পীর আওরঙ্গজেবের। আওরঙ্গজেব জীবনে ভালো কাজও কম করেননি, আবার নিন্দিত কম কাজের জন্য হননি। কেননা মজা করে এটা বলা হয়, তার রাজ্যসভায় যখন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, তিনি সেটাকে রাজনৈতিক সমাধান দেওয়ার বদলে ধর্মীয় বয়ান দেওয়া শুরু করতেন, তাদেরকে ধর্মের পথে আনার চেষ্টা করতেন, বলতেন এত মানে দিন দুনিয়া নিয়ে কি করবা, রাজ্যসভা নিয়ে কি করবা, একদিন তো মরেই যেতে হবে, আল্লাহর পথে আসো, এই ধরনের বিভিন্ন কথা বলে তাদেরকে ম্যানিপুলেট করার ট্রাই করতেন। তো এই জন্য হচ্ছে তার উপাধি দেওয়া হচ্ছে জিন্দা পীর। তো আওরঙ্গজেবের পর ক্ষমতায় আসে হচ্ছে তার ছেলে বাহাদুর শাহ। এবং অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্যের যে কর্তৃত্ব বা রাজত্ব, সেটা কিন্তু বাহাদুর শাহর পর অনেক স্তীমিত হয়ে যাওয়া শুরু করে। কেননা বাহাদুর শাহর সময়ে মধ্যপ্রাচ্য থেকে আরেকজন যাযাবর যোদ্ধা আসে। যাযাবর যোদ্ধা টার্মটা মানে কি, আমরা তৈমুর লংয়ের নাম যেমন শুনেছি, তিনিও একজন যাযাবর যোদ্ধা, এই নাদির শাহ যাযাবর যোদ্ধা। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা হুট করে যে কোনো একটা জায়গায় আক্রমণ করবে, সেখানে যত সম্পদ আছে সম্পদগুলোকে সেখান থেকে লুণ্ঠন করে নিয়ে আবার চলে যাবে। অর্থাৎ শাসন করা তাদের বৈশিষ্ট্য না। মানে বেশিরভাগ মানুষ কি করে, একজন রাজাকে হারিয়ে সিংহাসনে বসে শাসন করা শুরু করে দেয়, কিন্তু যাযাবর যোদ্ধাদের বৈশিষ্ট্য এরকম, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, সম্পদ নিয়ে আবার চলে যাবে। তো নাদির শাহ বাহাদুর শাহর সময় হচ্ছে দিল্লি সিংহাসনে আক্রমণ করেন। এবং সেই সময় তো আর আমাদের মতো এই আধুনিক প্রযুক্তি ছিল না, মোবাইল ছিল না, ফেসবুক ছিল না যে আমি যুদ্ধে হারিয়েছি ছবি তুলে একটা পোস্ট করবো, ফ্রেন্ডদের সামনে দেখাবো যে আমি যুদ্ধে জিতেছি। তখন তো প্রমাণস্বরূপ কিছু একটা নিয়ে যেতে হবে। তো বাহাদুর শাহ কি করেন, নাদির শাহ কি করেন, সেই সময়ে শাহজাহান থেকে একটা সিংহাসন নির্মিত হয়েছিল, শাহজাহান নির্মাণ করেছিলেন। সেই সিংহাসনের নাম হচ্ছে ময়ূর সিংহাসন, যে সিংহাসনে বসে শাহজাহান ক্ষমতা পরিচালনা করেছেন, আওরঙ্গজেব বাহাদুর শাহ ক্ষমতা পরিচালনা করেছেন। এই ময়ূর সিংহাসনটাকে নাদির শাহ হাতির পিঠে চড়িয়ে তুলে নিয়ে যান পারস্য বা ইরানে। অর্থাৎ সেই সময় পারস্য ছিল, বর্তমানে যেটা ইরান নামে পরিচিত। অর্থাৎ ময়ূর সিংহাসন ভারতবর্ষ থেকে ইরানে নিয়ে যান এই নাদির শাহ বাহাদুর শাহকে পরাজিত করার পরে। আর কোহিনূর ডায়মন্ডও খুব সম্ভবত সেই সময় নিয়ে যাওয়া হয়, যে পরবর্তীতে অনেকে বলে ব্রিটিশদের সময়ও নাকি নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। তো এই যে কোহিনূর ডায়মন্ড ছিল সেটা কিন্তু সেই সময় ভারতে ছিল, যেটা পরবর্তীতে ভারত থেকে চলে যায় এই কোহিনূর ডায়মন্ডটা। তো যাই হোক, মুঘল সাম্রাজ্যের ভাঙ্গনটা কিন্তু এভাবে হওয়া শুরু করে। এর মাঝখানে মুঘল সাম্রাজ্য নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হওয়া সম্ভব না। খুব সংক্ষেপে যদি বলি, এর মাঝখানেই বাংলায় নবাবী শাসন প্রতিষ্ঠার একটা পদক্ষেপ শুরু হয়। নবাবী শাসন জিনিসটা কি? প্রথমত, এতদিন পর্যন্ত আমরা জানলাম এই যে মুঘল সাম্রাজ্য, তারা কিন্তু শুধুমাত্র ভারতের অংশটুকু শাসন করেনি, ভারতবর্ষের পুরো পার্টটুকু, অর্থাৎ আমরা যে বাংলাদেশ, আমাদের যে বাংলার পার্টটুকু, তার সেটাকেও শাসন করতো। তো বিভিন্ন জায়গায় রাজস্ব আদায় করার জন্য তারা হচ্ছে বিভিন্ন মানুষকে নিযুক্ত করতেন, তাদেরকে বলা হতো সুবেদার। অর্থাৎ সুবা অর্থ হচ্ছে বর্তমানে জেলা বা বিভাগ, এরকম ছোট ছোট যে ভাগগুলো আছে তখন সেগুলোকে বলা হতো সুবা। অর্থাৎ একটা রাজত্বকে ছোট ছোট বিভিন্ন ভাগে ভাগ করে সেগুলোকে বলা হতো সুবা। এই সুবার যিনি রাজস্ব আদায়ের জন্য নিযুক্ত হতেন তাকে বলা হতো হচ্ছে সুবেদার। তো বাংলার নবাবী শাসনটা এভাবেই প্রতিষ্ঠিত হয়।
নবাব মুর্শিদ কুলি খানের কাছ থেকে। মুর্শিদ কুলি খানও একজন সুবেদার ছিলেন, কিন্তু সেই সময় সুবেদারদের বৈশিষ্ট্য এরকম ছিল, যেসব সুবা ছিল, বাংলা মুঘলদের একটা সুবা ছিল, এই সুবা থেকে রাজস্ব আদায় করে নিয়মিত রাজস্ব সাবমিট করতে হতো হচ্ছে দিল্লি দরবারে। যে এই বাংলা নবাবী শাসন যখন শুরু হয় নবাব মুর্শিদ কুলি খানের সময় থেকে, তিনি বাংলাকে মোটামুটি ভাবে একটু স্বাধীন করে ফেলেন এবং বাৎসরিকভাবে একটা ডিল হয়, বাৎসরিক এই পরিমাণ রাজস্ব তারা দিল্লির সিংহাসনে জমা দিবে, কিন্তু বাংলাকে শাসন করা হবে সম্পূর্ণ স্বাধীন এবং স্বতন্ত্রভাবে। যার ফলে বাংলার স্বাধীন নবাবী শাসন শুরু হয় মুর্শিদ কুলি খানের মধ্য দিয়ে। তাহলে যদি প্রশ্ন আসে বাংলার প্রথম স্বাধীন নবাব কে, উত্তর হবে কি নবাব মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানের পর ক্ষমতায় আসে আলীবর্দী খান। আলীবর্দী খানও একজন স্বাধীন নবাব ছিলেন, কিন্তু আলীবর্দী খানের কিন্তু কোনো ছেলে ছিল না, তার 3 মেয়ে ছিল। তার মধ্যে বড় মেয়ে ছিল হচ্ছে আমেনা, তার ছেলে ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা। তো ক্ষমতায় চলে আসে সিরাজউদ্দৌলা, এবং সিরাজউদ্দৌলা কাহিনী আমরা কম বেশি সবাই জানি। সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসার পর কিভাবে তার নিজের আত্মীয় স্বজনরা এবং সেই সাথে ব্রিটিশদের ষড়যন্ত্রে তাকে মেরে ফেলে দেওয়া হয়, তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়। আমরা পলাশি যুদ্ধের কথা সবাই জানি। 1757 সালে পলাশির প্রান্তরে সে পরাজিত হয় ইংরেজদের কাছে। তার কিছুদিন পরে তাকে হত্যা করে ফেলা হয়, যার মধ্য দিয়ে বাংলার স্বাধীন নবাবী শাসনেরও পতন ঘটে। কিন্তু ওইদিকে ভারতে কিন্তু মুঘল সাম্রাজ্য তখনও শেষ হয়নি, কেননা আমি বলেছি বাহাদুরের শাহ সময় থেকে সেটা স্তিমিত হওয়া শুরু করেছে। এর মাঝখানে নবাবী শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ইংরেজরা ক্ষমতা নিয়েছে। ইংরেজদের ক্ষমতা চলার মাঝামাঝি সময়ই সর্বশেষ রাজা ছিল হচ্ছে বাহাদুর শাহ। তখন বাহাদুর শাহ যখন ইংরেজদের সাথে কোনো সমঝোতায় পৌঁছাতে পারছিলেন না, তখন ইংরেজদের হুমকির মুখে তাকে পালিয়ে যেতে হয়। তিনি আশ্রয় নেন তৎকালীন আরাকানে, যেটা বর্তমানে মিয়ানমারে অবস্থিত। তিনি রেঙ্গুনে যে আশ্রয় নেওয়ার ফলে মুঘল সাম্রাজ্য একেবারে পুরোপুরি শেষ হয়ে যায়। তাহলে মুঘল সাম্রাজ্য যদি শেষ রাজা কে, এটা যদি প্রশ্ন আসে, শেষ সম্রাটকে যদি প্রশ্ন আসে, তাহলে উত্তর হবে কি দ্বিতীয় বাহাদুর শাহ। মাত্রই আমি যে ভুলটা করে ফেললাম, শেষ রাজা বলে ফেলেছি। রাজা, সম্রাট, সুলতান, নবাব, এদের মধ্যে পার্থক্যটা কি এতক্ষণে কিন্তু আপনাদের বোঝা উচিত। আমি একদম শুরু থেকে শুরু করব। রাজা, সুলতান, নবাব। রাজা তাদেরকেই বলা হয় যারা ধর্মে হিন্দু বা বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদেরকে বাংলা ভাষায় সাধারণত রাজা বলা হয়। সুলতান বলা হয় যারা মুসলমান তাদেরকে। নবাব রাজা বা সুলতানের সমপর্যায়ের না। নবাব বলতে বোঝায়, নবাব শব্দটা এসেছে হচ্ছে রাজস্ব আদায় থেকে, বাংলা শব্দ নায়েব, অর্থাৎ যাদের কাজ হচ্ছে রাজস্ব আদায় করা। কাজেই নবাবের অর্থ কিন্তু আলটিমেট যে পাওয়ার সেইটা না, রাজস্ব আদায় করার ক্ষমতা যাদের কাছে থাকে তাদেরকে বলা হয় নবাব। তাহলে আমরা বুঝলাম রাজার পার্থক্য কি, সুলতানের পার্থক্য কি, নবাবের পার্থক্য কি। আশা করি এ সংক্রান্ত কোনো কনফিউশন থাকবে না। তাহলে প্রথম থেকে যদি একটা একটা করে প্রশ্ন করি, বাংলার প্রথম স্বাধীন রাজাকে, উত্তর হবে কি শশাঙ্ক। বাংলার প্রথম সুলতানকে, উত্তর হবে ফখরুদ্দিন মুবারক শাহ। প্রকৃত স্বাধীন সুলতানকে, ইলিয়াসউদ্দিন মুবারক শাহ। যদি প্রশ্ন আসে বাংলার প্রথম স্বাধীন নবাবকে, উত্তর হবে হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাবকে, নবাব সিরাজউদ্দৌলা। এভাবেই বাংলা নবাবী শাসনের সূচনা ঘটে এবং পতন ঘটে, এবং ধীরে ধীরে ব্রিটিশ ক্ষমতার অধীনে বাংলাদেশ চলে আসে। তো ব্রিটিশদের ক্ষমতা পাওয়ার আগে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগ, আলেকজান্ডার, মৌর্য যুগ, গুপ্ত যুগ, গৌড় যুগ, পাল যুগ, সেন যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ শাসন। এর মাঝখানে কিন্তু অনেক কিছু বাদ পড়ে গিয়েছে, যেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব না এত স্বল্প সময়ে। যেমনটা কিরকম, আমরা ব্রিটিশ শাসনের কথা শুনেছি, অর্থাৎ ইংরেজরা এসেছিল আমাদের শাসন করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইংরেজরাই কি একমাত্র জাতি বা একমাত্র বিদেশি যারা আমাদেরকে শাসন করতে এসেছে? না। আপনারা বেশিরভাগই জানেন যে পর্তুগিজরা এসেছিল, ওলন্দাজরা এসেছিল, ডেনমার্কের অধিবাসীরা এসেছিল, ফরাসিরা এসেছিল, কিন্তু তাতেও কিন্তু উত্তরটা পরিষ্কার হয়ে যায় না। একটিবার ভেবে দেখুন, প্রথম থেকে আলেকজান্ডার বা মৌর্য যুগ বা গুপ্ত যুগ বা মুসলিম যুগে যেসব শাসকরা ছিলেন, বিশেষ করে এই যে কি বলে মোহাম্মদ ঘুরি কিংবা কুতুবউদ্দিন আইবেক, তারা কি আমাদের ভারতবর্ষের মানুষ? তারাও কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষ না। তাদের সাথে আমরা মিলিয়ে ফেলেছিলাম, আমরা সংকরিত হয়েছিলাম তাদের সাথে। কিন্তু ইংরেজরা বা ফরাসিরা ওইভাবে প্রভাব ফেলতে পারেনি। তার স্পষ্ট কারণ ছিল, এটা হচ্ছে শাসন, ওটা হচ্ছে ঔপনিবেশিক শাসন। ঔপনিবেশিক শাসন মানে কি? অর্থাৎ আমরা চূড়ান্তভাবে তাদেরকে শাসন করব না, আমাদের কাজ থাকবে আমরা বাণিজ্য করার জন্য সেখানে প্রবেশ করব, মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করবো, সেখানে ব্যবসা করব, সেখানকার চিপ লেবার বা সস্তা শ্রম ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যে আমরা বাইরে বিক্রি করব এবং আমরা ব্যবসায়িকভাবে লাভবান হব। এইটা হচ্ছে ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য। অর্থাৎ একটা দেশ তাদের প্রকৃত শাসন থাকে এক জায়গায়, তার পাশাপাশি ছোট ছোট অনেক জায়গায় শাসন করে, এটা হচ্ছে ঔপনিবেশিক শাসন। তো বাংলায় প্রথম বাণিজ্য করার জন্য প্রবেশ করে কারা? পর্তুগিজরা। একটা ছোট শব্দ দিয়ে মনে রাখতে হবে, যদিও আমি ছন্দ বা ছোট শব্দ আকারে সাধারণ জ্ঞান পড়াকে সমর্থন করি না, কেননা সাধারণ জ্ঞান পড়তে হবে গল্প জেনে, স্টোরি জেনে। মুখস্থ করে সাধারণ জ্ঞান পড়লে সে সাধারণ জ্ঞান হয়তো পরীক্ষা ভালো করার জন্য পড়তে পারবেন, কিন্তু জানা হবে না এবং মনে রাখার জন্য সেটা কার্যকরী না। তারপরেও লিখে দিচ্ছি যাতে আপনাদের মনে থাকে। পড়ে এই শব্দটা দিয়ে আমরা মনে রাখতে পারবো
কোন সিরিয়ালে বাংলায় বিদেশিরা এসেছিল, বাংলা তথা ভারতবর্ষে? পিতে পর্তুগিজ, অর্থাৎ ভারতবর্ষে আসা প্রথম বিদেশি বাণিজ্য করতে কারা? তারা হচ্ছে পর্তুগিজরা, অর্থাৎ পর্তুগিজরা প্রথম বাংলা তথা ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। এরপরে কারা আসে? ওতে ওলন্দাজ। ওলন্দাজ কারা? ওলন্দাজ বা ডাচ, এরা আসে হচ্ছে নেদারল্যান্ড থেকে। ওলন্দাজ বা ডাচ মনে রাখবেন। এরপর আসে হচ্ছে দিনেমার বা হচ্ছে ড্যানিশরা, এরা কোথা থেকে আসে? ডেনমার্ক থেকে। তাহলে প্রথমে আসলো পর্তুগিজ। ওলন্দাজরা কোথা থেকে আসলো? ওলন্দাজরা আসলো হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে। ডেনমার্ক থেকে আসলো হচ্ছে দিনেমার বা ড্যানিশরা। এরপরে আসে হচ্ছে ইংরেজরা এবং সর্বশেষ আসে হচ্ছে ফরাসিরা। এইখানে সবচেয়ে বড় কনফিউশন, ফরাসিরা সর্বশেষ আসে, কিন্তু আমরা তো জানি ব্রিটিশরা সর্বশেষ আসে, ব্রিটিশ শাসন করে চলে যায়। এখানে পার্থক্যটা এরকম যে ইংরেজরা ফরাসিদের আগে আসে, তারপরে ফরাসিরা আসে, কিন্তু এই ফরাসিরা ইংরেজদের দ্বারাই বিতাড়িত হয়, অর্থাৎ ইংরেজরাই ফরাসিদের বিতাড়িত করে দেয় এবং ইংরেজরা থেকে যায়। বাকি সবাই কিন্তু পাকাপোক্তভাবে এই দেশে বাণিজ্য করতে পারেননি বা উপনিবেশ শাসন স্থাপন করতে পারেননি। ইভেন ফরাসিরাও না, কেননা ইংরেজরা তাদেরকে বিতাড়িত করেছিল। ইংরেজরা এখানে থেকে যায় এবং বাংলায় এবং তথা পুরো ভারতবর্ষে পাকাপোক্তভাবে ঔপনিবেশ শাসন শুরু করে। প্রায় আমরা জানি প্রায় 200 বছরের মতো ঔপনিবেশ শাসন তারা স্থাপন করে। তো এই ক্রমে বাংলায় বিভিন্ন বাণিজ্য করতে বিভিন্ন দেশ থেকে নাগরিক আসে, তারা বাণিজ্য করতে পারে, কেউ 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 পারে না, চলে যায়। এবং সবশেষ ইংরেজরা, যাদের পরিক্রমটা আমরা দেখতে পেরেছি আকবরের সময় থেকে কিভাবে ধাপে ধাপে শুরু হয় ইংরেজ শাসন। ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন খুব সংক্ষেপে বলার মতো না, কেননা এতক্ষণ পর্যন্ত যা যা পড়াচ্ছিলাম এটা জানাটা বেশি দরকার, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন খুব কম আসে। বেশি প্রশ্ন আসা শুরু করে হচ্ছে ব্রিটিশ শাসন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এবং তার পরবর্তীতে আমাদের আধুনিক যে বাংলাদেশের পরিচিতি সেটা। তো ব্রিটিশ শাসন আজকে ইতিহাস বোঝানোর সুবিধার্থে খুব সংক্ষেপে আলোচনা করা হবে, আর ব্রিটিশ শাসনে বিস্তারিত আলোচনা করা হবে হচ্ছে লেকচার 5-এ। কাজে ব্রিটিশ শাসন সংক্রান্ত বিস্তারিত জানার জন্য লেকচার 5 দেখার অনুরোধ রইল। তো ব্রিটিশ শাসন সম্পর্কে খুব সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে ব্রিটিশরা প্রথম আসে, আমরা একটু আগে জেনেছি আকবরের সময়ে, তার পরবর্তী জাহাঙ্গীরের সময় তারা বাণিজ্য করার জন্য একদম পারমিশন পেয়ে যায়। শাহ সুজার সময়ে, যখন হচ্ছে সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজা, তার সময় প্রথমবারের মতো শুল্কমুক্ত বাণিজ্য করার সুযোগ পায় হচ্ছে এই ব্রিটিশরা। তো এই ব্রিটিশরা এর ভিতরেই তাদের কূটবুদ্ধি করে পুরোপুরিভাবে ভারতবর্ষের ক্ষমতাটা নিয়ে নেওয়ার চেষ্টা চালানো শুরু করলো এবং সেটা ফাইনালি তারা ইমপ্লিমেন্ট করলো যখন শেষ নবাব বাংলার সিরাজউদ্দৌলার পতন ঘটে। কেননা ইংরেজদের প্ররোচনায় নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং সেই সময় পলাশির যুদ্ধে ইংরেজরা জয়ী হয় এবং পুরো ভারতের ক্ষমতাটা নিয়ে নেয়, ঔপনিবেশিক শাসনের ক্ষমতাটা। 1757 সালে পলাশি যুদ্ধ গেল। এরপরে 1764 সালে আরেকটা যুদ্ধ হয়, যুদ্ধটার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। তাহলে ইনসিডেন্টগুলো 1757 প্রথম, এরপর আসে হচ্ছে 1764 বক্সারের যুদ্ধ। সিরাজউদ্দৌলার মৃত্যুর পরবর্তীতেও কিন্তু নবাবী শাসন পুরোপুরি শেষ হয়ে যায়নি, বিভিন্ন নবাব ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হচ্ছে মীর কাসিম। তাহলে সিরাজউদ্দৌলাকে কেন শেষ স্বাধীন নবাব বলা হয়? কেননা বাকিরাও নবাব ছিল, কিন্তু তারা স্বাধীন ছিল না, তারা ছিল হচ্ছে ইংরেজদের অনুগত, কেননা তারা নিজে যা ইচ্ছে তাই করতে পারতো না। কিন্তু মীর কাসিম ছিলেন, তিনি ছিলেন স্বাধীন চেতা, তিনি ইংরেজদের শাসন থেকে তিনি বাংলাকে মুক্ত করতে চাইতেন। যার ফলে 1764 সালে ইংরেজদের সাথে এই মীর কাসিমের একটা যুদ্ধের নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে আবার, যার ফলে মীর কাসিমের পতন ঘটে এবং ইংরেজরাদের সামনে আর কোনো প্রতিবন্ধকতা থাকে না, তারা একদম স্বাধীনভাবে শাসন করা শুরু করে। তো প্রথম 100 বছর তারা শাসন করে হচ্ছে কোম্পানি ভিত্তিক, অর্থাৎ বাণিজ্য কেন্দ্রিক শাসন করে, যেটাকে বলা হয় কোম্পানি শাসন। অর্থাৎ এই টাইম ফ্রেমটা হচ্ছে 1757 থেকে পরবর্তীতে 1857 পর্যন্ত। অর্থাৎ এই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজস্ব আদায় করার জন্য, তাদের বাণিজ্য করার জন্য যা যা করার সেটা করেছে, কিন্তু এর মাঝখানে বিভিন্ন নবজাগরণমূলক কর্মকাণ্ড ঘটে, বিভিন্ন বিদ্রোহ ঘটে, আন্দোলন ঘটে, যার প্রেক্ষিতে এক সময় কোম্পানিরা বুঝতে পারে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারে তাদের পক্ষে বাংলা তথা ভারতবর্ষকে শাসন করা সম্ভব না। সেজন্য একটা অ্যাক্ট পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে, যার ফলে পরবর্তী বছর থেকে ক্ষমতা চলে যায় ব্রিটেনের রানীর কাছে এবং পরবর্তী 90 বছর অর্থাৎ 1858 থেকে দেশ বিভাগ পর্যন্ত অর্থাৎ 1947 পর্যন্ত চলে হচ্ছে ব্রিটিশ সরকারের শাসন, অর্থাৎ সরাসরি রানীর নির্দেশে ব্রিটিশ সরকারের শাসন। তো প্রথম অংশে যখন তারা শাসন করত তখন হচ্ছে কোম্পানির যে কর্মকর্তারা ছিলেন তারা শাসন করতেন এবং পরবর্তীতে ব্রিটিশ সরকারের কর্মকর্তারা এই সময়টা শাসন করতেন। এর মাঝখানে যে ঘটনাগুলো ছিল এগুলো আমরা লেকচার 5-এ বিস্তারিত জানতে পারবো, কিন্তু আপাতত এইটুকু জানতে হবে, কোম্পানির শাসন যখন 100 বছর ছিল তখন বাংলাকে সরকারিভাবে বা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হতো না। অর্থাৎ সেই সময় অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতো বাংলাকে হচ্ছে এই কোম্পানিগুলো, আর রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতো বাংলার অভ্যন্তরের নবাবগুলো, যেটা পাশ করা হয় হচ্ছে একটা আইনের মধ্য দিয়ে। সেই আইনটার নাম হচ্ছে দ্বৈত শাসন আইন এবং পরবর্তীতে পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট বা চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে এটাকে আরো পাকাপোক্ত করা হয়। এই বিস্তারিতগুলো আমরা লেকচার 5-এ জানতে পারবো।